জার্নিটা খুব একটা সহজ ছিল না, কারণ আমার বাবা একজন রিক্সা চালক, মা গৃহিণী, আমরা তিন ভাই এতটাই এক্সাইটেড ছিল আমার বিশেষ রেজাল্টটা নিয়ে, কান্নায় ভেঙে পড়ছিল। কারণ আমাদের অনেকেই অনেক কথা বলেছে সে সময় যে পড়াশোনা করেও কোনো কিছু হবে না, বা টাকা না থাকলে কোনোদিন চাকরি পাওয়া যাবে না। এভাবে আমাদেরকে অনেক সময় হিউমিলেট করেছে অনেক মানুষ। এখন রেজাল্ট পাওয়ার পরে তো যখন মনে হলো যে না, আমি এই জায়গাটা ওভারকাম করতে পেরেছি। চেয়ারম্যান স্যার উনি অনেক ভালো মানুষ। উনি প্রথমে ভাইবাটা শুরু করলেন। উনি বললেন যে, ডাক্তার রতন, কেমন লাগছে এখানে আসার পরে? তো আমি বললাম, স্যার, এত বড় জায়গায় আসতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। সবার কোশ্চেনে আমি সবগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছিলাম, যার কারণে চেয়ারম্যান স্যার অনেক খুশি ছিল। মানে তিনজনে অনেক খুশি ছিল, সবাই হাসতেছিল। আর শেষে তো বলেই ফেললো যে, কংগ্রেচুলেশন ডাক্তার রতন, আপনাকে আমরা রিকমেন্ড করব, আমাদের কোনো সমস্যা নাই। আমার এমবিবিএস আমি পাস করি 9 জুলাই 2025। তার এক সপ্তাহ পরে হচ্ছে কি 18 জুলাই বিসিএস প্রিলিমিনারি হচ্ছে কি পরীক্ষা হয়। তার 3 দিন পরে আমি হচ্ছে কি রেজাল্ট পাই। প্রি রেজাল্ট 21 তারিখে দেয়। তো সেই রাতে তো আর ঘুম আসে নাই। এদিকে আমার রুমে আমার আম্মু হচ্ছে কি শুয়েছিল। তো সবাই ঘুমাই গেছে, হঠাৎ করে আমারও চোখ বন্ধ হয়ে গেছে রাত 11টার দিকে। হঠাৎ করে রাত 12টার দিকেই, একদম ঠিক 12টাতে আমার হচ্ছে কি ঘুম ভেঙে গেছে। তো তারপরে ফোনটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে হচ্ছে রেজাল্ট দেখছি যে ফেসবুকে যে 48তম বিসিএস এর রেজাল্ট দিয়ে দিছে। তখন আমি দ্রুত আমার যে অ্যাডমিট কার্ডটা ছিল, আমি রুমের লাইটটা না জ্বালিয়ে হচ্ছে ফোনের লাইট দিয়ে দেখা শুরু করি, যাতে হচ্ছে আগে হচ্ছে কিনা দেখি, আগেই কাউকে জানানোর দরকার নাই। পরে আমি যখন রেজাল্টটা সার্চ দিলাম পিডিএফটা ডাউনলোড দিয়ে বিপিএসসি ওয়েবসাইট থেকে, তখন দেখছি যে আমার রেজাল্ট চলে আসছে। তখন আমি আরেকবার রিচেক দিলাম, যাতে আমার ভুল হতে পারে। তাছাড়া অন্ধকারে আমি দেখতেছি, কয়েকবার রিচেক দেওয়ার পরেও দেখছি যে ঠিকঠাক আছে। তখন আমি আম্মু বলে একটা ডাক দিয়েছি। আম্মু তখন পাশেই মানে নিচে শোয়া ছিল। তখন আম্মু সবাই উঠলো, সবাইকে জানালাম যে আমার হয়েছে। তো সবাই তো অনেক খুশি। বিসিএস এর প্রতি ফ্যাসিনেশন তো আমার অনেক আগে থেকে, মানে ছোট থেকে, স্পেশালি আমি যখন হাই স্কুলে তখন থেকেই শুরু। কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি দেশের মানুষের জন্য কাজ করব। প্লাস হচ্ছে রিমোট অঞ্চলের যে মানুষগুলো আছে তাদের জন্য কিছু একটা করবি। তো তখন আমার মনে হতো যে আমি তাদের জন্য কিছু একটা করার জন্য হলেও মিনিমাম একটা জায়গাতে পৌঁছানো দরকার, মানে মানুষের অ্যাকসেপ্টেন্সের জন্য হলেও। কারণ আমি হয়তো সেবা দেবো, কিন্তু সেবাটা মানুষ অ্যাকসেপ্ট করবে এরকম একটা জায়গায়, এরকম একটা প্ল্যাটফর্মে হলেও নিজেকে নিয়ে যাওয়া প্রয়োজন। এই চিন্তা ভাবনা থেকে আসলে বিসিএসটা দিতে আসা। জার্নিটা আহ খুব একটা সহজ ছিল না, কারণ আমি অনেক নিম্নবিত্ত পরিবারের হচ্ছে কি একজন ছেলে। আমার বাবা একজন রিক্সা চালক, মা গৃহিণী, আমরা তিন ভাই, বোন নেই। তো আমি সবার ছোট। প্রস্তুতির ক্ষেত্রে যেহেতু আমাদের সময় খুবই কম ছিল, সেক্ষেত্রে আমি যখন ফর্ম ফিল আপ করলাম এবং আমার ফাইনাল পপের পরীক্ষা চলমান, সেক্ষেত্রে আমি সেই সময় প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই কিনে ফেললাম। বই কেনার পরে আমি তখন যেহেতু পরীক্ষা চলমান, তখন আমি খুব সময় কম পেয়েছি। তখন আমি একটু একটু করে হচ্ছে কি সেগুলো পড়াশোনা করছি। যখন আমার পরীক্ষাটা শেষ হয়ে গেল, তখন আমি পুরোদমে একদম সবগুলো সাবজেক্টের যেগুলো ছিল জেনারেল পার্টে, সেগুলো আমি একবার হলেও আমার মনে হয়েছে যে আমি যদি শেষ করে যাই, সেক্ষেত্রে আমি যাতে কোশ্চেনগুলো আমি ধরতে পারি। এবং একবার করে আমি সবগুলো শেষ করে গেছি, রিভিশন দেওয়ার সময় পাই নাই। চেয়ারম্যান স্যার উনি অনেক ভালো মানুষ। তো উনি প্রথমে মানে ভাইবাটা শুরু করলেন। উনি বললেন যে, ডাক্তার রতন, আপনার কেমন লাগছে এখানে আসার পরে? তো আমি বললাম, স্যার, এত বড় জায়গায় আসতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। তো উনি খুব খুশি হলো। তারপরে উনি কোশ্চেন স্টার্ট করলো। তো ওনার যে কোশ্চেন গুলো ছিল আমার ফ্যাকাল্টি রিলেটেড, প্লাস যে উপজেলা হেলথ কমপ্লেক্স রিলেটেড, এবং আমার স্বাস্থ্যসেবা দিতে গিয়ে যে আমরা সমস্যাগুলো ফেস করি, সেই সমস্যাগুলো নিয়ে কিছু কোশ্চেন করছিলেন। তারপরে আমাকে যে আমার ফ্যাকাল্টি ডক্টর স্যারের কাছে শিফট করালেন। তো উনি সার্জারি ফ্যাকাল্টির ছিল, তো উনি অধিকাংশ কোশ্চেনে আমাকে সার্জারির থেকেই ধরছে। তো আমি আল্লাহর রহমতে সবগুলো কোশ্চেনের সঠিকভাবে উত্তর করতে পেরেছিলাম। এবং এমনটা মনে হয়নি, ওরাও অনেক কোঅপারেটিভ ছিল, স্যাররা অনেক কোঅপারেটিভ ছিল। মনে হয় নাই যে
ওনারা আমাকে আটকানোর চেষ্টা করেছেন। মানে অনেক সময় এরকম হয় না যে একটা স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত না আটকায় ততক্ষণ পর্যন্ত কোশ্চেন করতেই থাকতে হবে, এরকম মানে সমস্যা আমি ফেস করে নাই। ওনারা আমি সব যতগুলো কোশ্চেন করছে সবগুলো কোশ্চেন আমি টু দা পয়েন্ট অ্যান্সার করছি। ওনারা খুশি হয়ে গেছে, আমাকে স্যার টু স্যার শিফট করে দিয়েছেন। তারপরে সজীব স্যারের কাছে আমাকে হ্যান্ড ওভার করে। সজীব স্যার উপজেলার মদ টাইপ ক্যাওস তৈরি হলে কিভাবে আমরা এটাকে ট্র্যাকেল দিব, হেলথ কমপ্লেক্স নিয়ে ডিজি হেলথ পর্যন্ত অনেক কোশ্চেন করছে। সবশেষে আবার আমাকে চেয়ারম্যান স্যার, যেহেতু সবার কোশ্চেনে আমি সবগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছিলাম, যার কারণে চেয়ারম্যান স্যার অনেক খুশি ছিল। মানে তিনজনে অনেক খুশি ছিল, সবাই হাসতেছিল। আর শেষে তো বলেই ফেললো যে কংগ্রেচুলেশন ডাক্তার রতন, আপনাকে আমরা রিকমেন্ড করব, আমাদের কোনো সমস্যা নাই। এই কথাটা আসলে বলার কারণ ছিল, কারণ আমরা অনেকেই শঙ্কিত ছিলাম যে আমরা সদ্য ইন্টার্ন, আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করবে কিনা, রিকমেন্ড করবে কিনা। কারণ আমরা ভাইবা পিলি থেকে শুরু করে ভাইবা পর্যন্ত অনেক ডিমোটিভেট টাইপের পোস্ট দেখেছি, প্লাস শুনেছি যে আমাদেরকে টিকাবে না, আমরা কোয়ালিফাই করলেও আমাদেরকে নিবে না, বাট টিকাবে না, পিলি দিতে দিবে না, এরকমও শুনছিলাম। ভাইবাতে থেকে আউট করে দিবে, এরকম শুনছিলাম। তো উনি এই জন্য আমাকে আসলে লাস্টে আশ্বস্ত করেছিলেন যে আপনার ভয় পাওয়ার কারণ নাই। আমরা হচ্ছে কি নিয়োগের ব্যাপারটা, আপনি যখন পার্মানেন্ট বিএমডিসি নাম্বার পাবেন তখন হচ্ছে কি আপনি লেটার পাবেন। আমি বললাম ঠিক আছে স্যার, সমস্যা নেই। এরপর আমার ভাইবাটা ছিল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের 934 নম্বর রুমে ছিল। তো তখন আমি সাথে সাথে ভাইবা দিয়ে বের হয়ে আমার ব্যাগ ট্যাগ নিয়ে আমি নিচে চলে আসি। নিচে আমার মামা অপেক্ষামান ছিল, আমি তার সাথে প্রথমে কথা বলি যে আমার ভাইবা অনেক ভালো হয়েছে, আমি সন্তুষ্ট করতে পেরেছি ওনাদেরকে। তারপরে আমি আমার বাসাতে প্রথমে ফোন দিই, আমার আম্মুকে জানাই, কারণ ওনারাও অনেক টেনশনে ছিল। তো বাসায় অনেক খুশি হলো যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমার কনফিডেন্স ছিল যে আমি এখানে কোয়ালিফাই করবো ইনশাল্লাহ। তো এই জন্য আমি তখন বাসাতেও বলে দিলাম যে সমস্যা নাই, ইনশাল্লাহ রিকমেন্ডেড পাবো। প্রথমে আম্মুকে ফোন দিয়েছিলাম, তারপরে আব্বুকে ফোন দিয়েছিলাম। চূড়ান্ত যেদিন রেজাল্ট হয় সেদিন হচ্ছে 11ই সেপ্টেম্বর। আমি তখন পেডিয়াট্রিক্স ওয়ার্ডে নাইট ডিউটিতে আছি। দেখলাম রাত 9টার দিকে হঠাৎ করে রেজাল্টের পোস্ট দেখলাম পাবলিশ করছে। তখন আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ঢুকে পিডিএফটা ডাউনলোড দিয়ে রোল নাম্বারটা দিয়ে আমি সার্চ দিলাম, দেখলাম যে আমি চূড়ান্তভাবে মনোনীত হয়েছি। তখন হচ্ছে কি আমি ফার্স্ট ডিউটিটা আমার কলিগকে হ্যান্ড ওভার করে আমি বাইরে এসে বাসায় ফোন দিই। আমি যে আম্মুকে জানাই যে আম্মু আমি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি, ইনশাল্লাহ ক্যাডার। ওনাদের ফিলিংস অনেক মানে বলার মতো না, আসলে এতটাই এক্সাইটেড ছিল আমার বিশেষ রেজাল্টটা নিয়ে যে এতটাই খুশি হয়েছে, কান্নায় মানে ভেঙে পড়ছিল। কারণ আমাদের যে এলাকা ওটা একটু বর্ডার এরিয়া, সেখান থেকে আমাদের প্লাস আমরা নিম্ন মধ্যবিত্ত হওয়ার কারণে অনেকেই অনেক কথা বলেছে সে সময় যে পড়াশোনা করেও কোনো কিছু হবে না, বা টাকা না থাকলে কোনোদিন চাকরি পাওয়া যাবে না। এভাবে আমাদেরকে অনেক সময় হিউমিলেট করেছে অনেক মানুষ। তো এই জায়গাটা যখন আমি এখন রেজাল্ট পাওয়ার পরে, তো যখন মনে হলো যে না আমি এই জায়গাটা ওভারকাম করতে পেরেছি, এটাও আমার কাছে সবচাইতে বড় তৃপ্তি লেগেছে। বা আমার কাছে মনে হয়েছে আমার বাবা মা হচ্ছে কি এই কথাগুলোর উত্তর হয়তো দিতে পারবে। পড়াশোনা না, যে কোনো একটা জায়গা থেকে আমি একটু সমস্যায় পড়লে সরে আসব, এই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে থেকে হচ্ছে কি বের করে দিতে হবে। কারণ জীবনে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে, এবং এই সমস্যাগুলো কারোর জীবনে হয়তো কম, কারোর জীবনে হয়তো একটু বেশি। কিন্তু আমরা যদি যে কোনো জায়গা থেকে চেষ্টা করি, আমরা হয়তো এই জায়গাগুলোকে ওভারকাম করতে পারবো। হয়তো একটু সময় বেশি লাগতে পারে, অথবা একটু কষ্টটা বেশি করা লাগতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ চাইলে কিন্তু তার অবস্থার পরিবর্তন করতে পারে। এবং এই জন্য তাকে ফার্স্টলি কেউ তাকে সহযোগিতা করুক বা না করুক, তার নিজেকে ডিটারমাইন করতে হবে তার অবস্থার পরিবর্তন করার জন্য, যে না আমি হাজারো কষ্ট আসলে আমি এই জায়গাটা পরিবর্তন করব। এটা আসলে নিজেকে মোটিভেট করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
যাতে না আমাদের পরিবেশ থেকে সাপোর্ট আসে। বিসিএস যদি স্বপ্ন থাকে সেক্ষেত্রে প্রিপারেশনটা আমার মনে হয় আরেকটু আমাদের তুলনায় আরেকটু আগে থেকে স্টার্ট করাটা জরুরি, কারণ সিলেবাসটা অনেক বড়। যদি অল্প সময় থাকে তখন আমরা কুল কিনারা খুঁজে পাই না। তো এটা যদি পসিবল হয় না সবার ক্ষেত্রে আর্লি স্টার্ট করা, তারপরে আমার মনে হয় যে একটা স্টুডেন্ট মানে এমবিবিএস এ যারা আছে তারা থার্ড ইয়ার থেকে মিনিমাম কি শুরু করা উচিত। অন্তত কি বিসিএস জিনিসটা কি, কয়টা ধাপ, কত কিভাবে এক্সাম হয়, কোথায় এক্সাম হয়, কত মার্কের এক্সাম থাকে, সিলেবাসটা কি, এইটা সম্পর্কে ডিটেলসে জানা উচিত। এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে 10তম বিসিএস থেকে 48তম বিসিএস পর্যন্ত পুরো কোশ্চেনটা একবার করে ফেলা উচিত, সলভ করা উচিত। তাহলে অন্তত কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে সে বুঝতে পারবে, পরবর্তী গাইডলাইন সে নিজেই তৈরি করতে পারবে। যখন সে এতগুলো বিসিএস এর কোশ্চেন সলভ করবে তখন নিজে একটা গাইডলাইন খুঁজে পাবে কিভাবে তার পরবর্তী স্টেপটা নিতে হবে। আমার কাছে মনে হয় যে ঘন্টা ধরে আসলে টাইমটা ফ্যাক্ট না, কোয়ালিটেটিভ হওয়া লাগবে পড়াশোনাটা। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি এখান থেকে ইন্টার্নশিপ শেষ করার পরে আমি বিসিএস এ জয়েন দেব, তারপরে উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে আমি উপজেলায় সাধারণ মানুষের চিকিৎসা সেবা সঠিকভাবে যাতে পাই সেজন্য আমি সবসময় কাজ করার ইচ্ছা আছে। আর পরবর্তীতে আমি যে সমস্যাগুলো ফেস করে এতদূর পর্যন্ত এসেছি, আমার সংস্পর্শে বা আমার কাছাকাছি বা আমার পৌঁছানোর মতো জায়গাতে এরকম যদি আমি কোনো স্টুডেন্ট অথবা এরকম যদি কোনো মানুষ পাই, আমি তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে ওই জায়গাটা থেকে তুলে নিয়ে আসার জন্য। এই জন্য আমি সবসময় কাজ করতে চাই যে আমি যে সমস্যাগুলো ফেস করছি তারা যেন এতটা ফেস না করুক, তাদের লাইফটা একটু হলেও যাতে আমি ইজি করতে পারি, এই জন্য আমি সবসময় চেষ্টা করব। আমার মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা আছে।